জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ। সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের বিচার কাজ। উন্নয়ন বাজেটের অপচয়ে কাঙ্ক্ষিত সুফল পায় না জনগণ। একটি গোষ্ঠীর পকেটে ঢোকে অর্থ, কঠোর নজরদারির তাগিদ। অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না, জানালেন অর্থ উপদেষ্টা। বিজিএমইএ নির্বাচনে জয়ী প্যানেল ফোরাম। সম্মিলিতভাবে দেশের পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি, কাজ করবে রফতানি আয় বাড়ানোর কৌশল নিয়ে। গাবতলীর হাটে এবারও এসেছে মরুর জাহাজ উট। দাম হাঁকা হয়েছে 28 লাখ টাকা, নজর কেড়েছে 25 লাখ টাকার গরু। কোরবানির পশুর হাটে শেষ 3 দিনে বেচাকেনা বাড়ার আশা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। কিছু অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ রুদ্ধ করতে পারবে না কেউ। ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেল করছে বলে অভিযোগ তাদের। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দৃশ্যমান। অন্তর্বর্তী সরকারের চাওয়ার সঙ্গে রাজনীতিকদের তৈরি হচ্ছে ভিন্ন মত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, তবে এই দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনিবন্ধিত কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন চায় না। অন্তর্বর্তী সরকার কি বলল তাতে কিছু যায় আসে না উল্লেখ করে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। একই দিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক দলের আলোচনায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের সমালোচনা করছে। ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের যুক্তি সরকারকে পরিষ্কার করার আহ্বান তার। ২রা জুন দ্বিতীয় দফায় আলোচনার জন্য ডক্টর ইউনূস বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান তিনি। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি। দিবসটি উপলক্ষে যাত্রাবাড়িতে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করছে একটি মহল। যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন বলেন, অধিকার তো আছেই বলার, আপনাদের বলতে পারেন। নির্বাচনের পক্ষে বলার অধিকার আমাদের আছে, কিন্তু এই নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে শনিবারও দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অস্বীকার করলেও করিডোর বাস্তবায়নের পথ থেকে সরে আসেনি সরকার। উল্টো কাতারে গোপনে বৈঠক করেছে এ অভিযোগ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারও বিদেশিদের স্বার্থ রক্ষা করছে কিনা এমন প্রশ্ন উঠছে। ভূ রাজনীতি বিষয়ক আলোচনা সভায় অন্য রাজনীতিকরা বলেন, করিডোর নিয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। তারা আরও বলেন, শুধু বিএনপি নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অনেক দল। রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার বিকেলে ভূরাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক আলোচনা সভায় যোগ দেন রাজনীতিবিদ, নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। করিডোরের সাথে জাতীয় নিরাপত্তা জড়িত থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সরকারকে আলোচনা করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। করিডোরের সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত এ ধরনের কোনো সিদ্ধান্ত এককভাবে সরকারের নেওয়া ঠিক হবে। আরাকান আর্মিদের জন্য আমি যদি এই সুবিধাটা দেওয়ার চেষ্টা করি, তাহলে যদি তাদের সাথে চুক্তি হয়, তারা কি অথরাইজড? আপনি ইলেকশনের বিষয়ে কোনো কথাই বলেন না, আপনার কোনো স্বচ্ছতা
এবং আপনি যে মানবিক করিডোরের বিষয়ে আপনি আজকে এসেছেন, আপনি আন্ডার হুইচ অথরিটি ইউ হ্যাভ গিভেন অ্যাপয়েন্টমেন্ট টু খলিলুর রহমান? বিভিন্ন দেশে মানবিক করিডোর সামরিক করিডোরে পর্যবেসিত হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এ সময় বিচার ও সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বের সুযোগ নেই বলে মন্তব্য করেন তারা। অধিকাংশ ক্ষেত্রে মানবিক করিডোর শেষ পর্যন্ত সামরিক করিডোরে পর্যবেসিত হয়েছে। দেশের জন্য নতুন নতুন বিপদ ডেকে নিয়ে এসে কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি, কিন্তু বলছে যে না আমরা কিছু করছি না, আমরা কিছু করিনি। এইটা তো আরো ডেঞ্জারাস। এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই। করিডোর নিয়ে খেলা অব্যাহত রয়েছে অভিযোগ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোর বাস্তবায়নে কাতারে গোপনে আলোচনা করছে সরকার। শেখ হাসিনার মতো এই সরকারও অন্য দেশের স্বার্থ রক্ষা করছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। বলা হলো যে কি এটা আলোচনাই হয় নাই, হবেও না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে। এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে এটা আমরা জানি। শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করত, তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে। নির্বাচন থেকে দৃষ্টি সরাতে করিডোর ইস্যু সামনে আনা হতে পারে বলেও মন্তব্য করেন আমির খসরু। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মৌলিক সংস্কারের আগে নির্বাচন হলে সংকট সৃষ্টি করবে, যা তরুণরা হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন। শনিবার রাতে রাজধানী গুলশানে দলের ঢাকা মহানগর উত্তরের কর্মশালায় একথা বলেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর গুলশানের সেলিব্রিটি কনভেনশন হলে মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর। এতে যোগ দিয়ে বিশিষ্টজনরা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী দেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব নিতে হবে তরুণদের। প্রতিষ্ঠিত করতে হবে রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে সেবা। এই মুহূর্তে আপনি আপনার সেই আদর্শের থেকে সরে দাঁড়াচ্ছেন। যেই মুহূর্তে আপনার কোনো একটা হালকা সুবিধার জন্য আপনার আদর্শকে বিসর্জন দিচ্ছেন, সেই মুহূর্তে আপনি কিন্তু আপনার চারিপাশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। ক্ষমতার সাথে সম্পর্কটা হবে জনগণের। আমার দল ক্ষমতায় যাক বা না যাক, রাষ্ট্রের সাথে মানুষের, নাগরিকদের এই যে সরাসরি সম্পর্কের রাজনীতি, সেটাই হলো নাগরিক ভিত্তিক রাজনীতি। অথরিটিকে যদি আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন, তাহলেই নতুন বাংলাদেশের সূচনা হবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশকে অস্থিতিশীল করতেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। মৌলিক সংস্কারের আগে নির্বাচন হলে দেশে গভীর সংকট আনবে, তরুণরা তা হতে দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে। এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি। দেশে আর কোনো ব্যক্তিতান্ত্রিক রাজনীতি চলতে দেয়া যাবে না হুঁশিয়ারি দিয়ে এনসিপির এ নেতা বলেন, সংবিধান পরিবর্তন করতে না পারলে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। ইসরাক কেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে আজ। শনিবার বিকেলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, কোর্ট শুনানি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। গত 12 মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। প্রথম কথা হচ্ছে, এই অপরাধের বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। বিচারের কাজ পুরোদমে আগাচ্ছে। যে গুম, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস,
তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফর্মাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ দেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো। দেশে গণহত্যার বিচারের নামে প্রহসন চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার সকালে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় বিচার এবং সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান নায়েবে আমির। সম্মেলন শেষে কিশোরগঞ্জের 6টি আসন থেকে আগামী নির্বাচনে জামায়াতের 6 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন নায়েবে আমির। ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করে ছাত্র শিবিরের ওপর দায় চাপাচ্ছে, এমন অভিযোগ করেছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি SM ফরহাদ। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত মানববন্ধনে একথা বলেন ফরহাদ। ছাত্রদল মিথ্যা অপবাদ ছড়ানো ও অরাজকতা বন্ধ না করলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতো হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রীর ওপর হামলা ও চট্টগ্রাম কমার্স কলেজে শিবিরের বুথে হামলার নিন্দাও জানানো হয়। ছাত্র সমাজ তাদের অধিকার সম্পর্কে শিখেছে, কাজেই এখন নতুন করে তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে, আবার তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং তাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দলীয় নেতৃবৃন্দ সেগুলোকে জাস্টিফাই করছে। আমরা সেই 15 জুলাই ছাত্রলীগকে হুঁশিয়ার করেছিলাম, যদি ছাত্রলীগ ঠিক না হয়, এই ধরনের আক্রমণ অব্যাহত রাখে, তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। ঠিক তাই হয়েছে। ছাত্রদলও যদি তারা আবার ভালো পথে ফিরে না আসতে পারে, আবারও যদি এই টেন্ডারবাজি, সন্ত্রাসবাদী এবং চাঁদাবাজির রাজনীতিতে ফিরে যায়, আপনাদের ক্যাম্পাসে রাজনীতি তো দূরের কথা, বাংলাদেশেও আপনারা টিকাপুরিং হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে প্রশাসন ব্যর্থ, এমন অভিযোগ তুলে উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বলেন, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। সাম্য হত্যার ঘটনায় রহস্যজনক সব দিক খতিয়ে দেখে জনসম্মুখে আনার আহ্বান জানান তারা। ডিএমপির দেয়া ঘটনার বিবরণ অস্পষ্ট বলেও মন্তব্য করেন ছাত্রদল নেতারা। অভিযোগ করেন, ক্যাম্পাসে ছাত্রলীগের দখলদারিত্ব এখনও অব্যাহত আছে এবং হলগুলোতে তারা বিভিন্ন অপকর্মে জড়িত। সাম্য হত্যাকাণ্ডের মতন একটি ন্যাক্কারজনক ঘটনায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা বিধানে ব্যর্থ তো হয়েছেই, দুটি ঘটনার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতেই তারা অত্যন্ত দায়সারা আচরণ করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে তদন্ত কাজে সহযোগিতা করা। ঘটনার প্রথম দিন থেকে, ওই রাত থেকেই আমরা তদন্ত কার্যে দায়িত্ব নিয়ে আমাদের ভাইয়ের জন্য, যাতে এই তদন্তের এটি পরিকল্পিত কিনা, আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এই ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাত 12:15 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে শনিবার জাপানের স্থানীয় সময় সকাল 11:20 টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। তার জাপান সফরে 2 দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। সরকারি মাল দরিয়ামে ঢাল, প্রবাদটি যেন মিলে যায় উন্নয়নের ব্যয়। সরকার বরাদ্দ দিতে কার্পণ্য না করলেও বাস্তবায়নকারীদের যোগসাজশে অপচয় যেন নির্ধারিত। এতে ওই গোষ্ঠীর পকেটে ঢোকে অর্থ, সুফল থেকে বঞ্চিত হয় জনগণ। আবারও বরাদ্দ দেয় সরকার, এভাবে চলছে বছরের পর বছর। বিশ্লেষকরা বলছেন, এতে বাড়ছে খরচ ও ঋণের বোঝা। টেকসই উন্নয়নে বদলাতে হবে এই সংস্কৃতি। বিস্তারিত সানবির রূপলের রিপোর্টে। বাজেটের আকার বাড়ার সঙ্গে বাড়ছে উন্নয়ন ব্যয়। 1972 সালে 786 কোটি টাকার বাজেট এখন প্রায় 8 লাখ কোটি টাকায় ঠেকেছে।
উন্নয়ন ব্যয় বেড়ে ৩ লাখ কোটি টাকা ছুঁই করছে, যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ২ থেকে ২.৫ লাখ কোটি টাকা। এই বরাদ্দের অর্থ প্রতি বছর ব্যয় হয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে। তবে অপ্রয়োজনীয় বরাদ্দ, অর্থের অপচয় ও টেকসই কাজ না হওয়ার অভিযোগ হরহামেশা। প্রবাদে আছে সরকার কামাল, দরিয়া মে ঢাল। এসব নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? যে কোনো সরকারি স্থাপনা হোক, সেটা রোড হোক কিংবা আপনার যে কোনো জিনিস হোক, এটা যদি সঠিকভাবে তদারকি করা হয় তাহলে আমার মনে হয় অনিয়ম বা দুর্নীতিটা অনেকটাই কমে আসবে। শুনি বাজেট হয়, কিন্তু কাজ যে কে করবে এরকম কোনো উদ্যোক্তা কেউ নাই। এই রুটটা যখন 4বার কস্টিং করছে, একবারের টাকা দিয়ে একবার যদি পারফেক্টলিভাবে করতো তাহলে ওই 4 জায়গাটা টাকা অন্য খায় বেগে কাজ করতে পারতো। তাদের কথার রেশ ধরে একটি ধারণা দেয়া যাক। ধরি 5 বছর টেকসই হবে এমন সড়ক তৈরিতে বাজেটের বরাদ্দ 100 টাকা, কিন্তু বাস্তবায়ন পর্যায়ে 30 টাকায় অনিয়ম, অপচয় হলো। ফলে নির্ধারিত মান বজায় রেখে কাজ করতে না পারায় 3 বছরেই সড়কটি সংস্কারের প্রয়োজন। এতে সড়কটির মেয়াদ শেষের আগেই আবারও বরাদ্দ দিতে হলো। বাড়লো খরচ, বাড়লো উন্নয়ন বাজেট। সুবিধাভোগী হলো নির্দিষ্ট কিছু গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন, জনগণের করের টাকার টেকসই ব্যবহার করা গেলে দেশ এগিয়ে যেত আরও অনেক দূর। যে ধরনের মালামাল উপাদান প্রকল্প, বিশেষ অবকাঠামোমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যবহৃত হওয়ার কথা, যেগুলো অঙ্গীকার করা হয়েছে, সেগুলো ব্যবহৃত হচ্ছে না। পরিবীক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে সুদৃঢ় করতে পারলে এই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যেই শুদ্ধাচার বা স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। জনগণের মধ্যেও সচেতনতা তৈরি করতে এবং সেই সুযোগটা সৃষ্টি করতে হবে, জনগণ যেন চ্যালেঞ্জ করতে পারে। আমরা তো দেখেছি যে কিভাবে 100 কোটি টাকার প্রজেক্ট এটা 500 কোটি টাকায় ব্যয় করেছে। এটা তো জনগণের কর দিয়ে যে টাকাটা আসে সেটা থেকে আমাদের করতে হয়, অথবা ঋণ নিয়ে করতে হয়। এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু জনগণেরই ঘাড়ে এসে পড়ছে। এটা সাশ্রয়ীভাবে সুশাসনের সাথে ব্যয় করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে পারলে আমরা কিন্তু কম টাকা দিয়েও আমরা অনেক বেশি কাজ করতে পারবো। অপচয়, অনিয়ম কমাতে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলছেন, নতুন অর্থ বছরে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না। এই বাজেটটা বাস্তবায়নযোগ্য যেন বাজেট করি। এখানে বিরাট একটা শপিং লিস্ট থাকবে, কোনো উইশ লিস্ট থাকবে না, কথার ফুলদুরি থাকবে না। 2025-26 অর্থ বছরে 1142টি প্রকল্প নিয়ে উন্নয়ন বাজেটের বরাদ্দ ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। টিআইবির এক গবেষণায় দেখা যায় যে সরকারি প্রকল্পের বরাদ্দের প্রায় 27%ই অনিয়ম, দুর্নীতির কারণে অপচয় হচ্ছে। অর্থাৎ 100 টাকা বাজেট বরাদ্দের ক্ষেত্রে 27 টাকায় অপচয়, মোট বরাদ্দের প্রায় 1/3। এই অপচয় যদি না হতো তাহলে হয়তো বাজেটের টেকসই বাস্তবায়ন করা সম্ভব হতো এবং প্রকল্পগুলো যেমন টেকসই হতো, সরকারও নতুন নতুন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিতে পারতেন, যার সুফল পেত সাধারণ মানুষ এবং সরকার, এবং মোটা দাগে দেশ উপকৃত হতো। সানবীর রূপল, সময় সংবাদ। সঙ্গে নিয়ে পোশাক শিল্পের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিশ্রুতি দিলেন বিজিএমইএ নির্বাচনের জয়ী প্যানেল ফোরামের লিডার মাহমুদ হাসান খান বাবু। আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জয়ী প্রার্থীরা জানান, নতুন বাজার খুঁজে রফতানি আয় বাড়ানোর কৌশল নিয়ে কাজ করতে চান তারা, যেন বেতন বোনাস নিয়ে সমস্যায় পড়তে না হয় শ্রমিকদের। জয়ের পথে একটু একটু করে এগিয়ে যেতেই এমন উল্লাস আর স্লোগানে মাতেন দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএর 2025-27 মেয়াদের নির্বাচনী জয়ী প্যানেল ফোরামের প্রার্থী, সমর্থক, ভোটাররা। শনিবার সকালে শুরু হয় এবারের ভোট যুদ্ধে জয় পেয়েছেন ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু। ভোট গণনা শেষে 35 পদের মধ্যে ফোরামের দখলে আসে 31টি। জয়ী সদস্যরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান কিভাবে বাড়ানো হবে রপ্তানি বাজার আর শ্রমিকদের দেয়া হবে সুরক্ষা, সেই পরিকল্পনার কথা। আমরা শুধুমাত্র ইউএস বা ইউরোপের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, বাট এই দুইটার বাইরে যে কত মার্কেট অ্যাভেলেবল, ইনক্লুডিং সাউথ আমেরিকা বলেন, কোরিয়া বলেন, লট অফ মার্কেটস টু বি এক্সপ্লোরড। ইমিডিয়েট প্ল্যান হচ্ছে আমাদের সামনে যে ঈদ আছে, এই ঈদে আমাদের বেতন, বোনাস এবং ইত্যাদি বড় একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। আমি মনে করি অতীতে যেভাবে আমরা এই জিনিসটাকে সফলভাবে একটা সমাপ্তি টেনেছিলাম, এবছর ঈদের সময় তাই হবে। এ সময় ফোরামের প্যানেল লিডার দিলেন সম্মিলিতভাবে দেশের পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। এই মুহূর্তের প্রায়োরিটি হলো গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটির সমস্যার সমাধান করা। আমরা মালিকের কল্যাণ নিয়ে কাজ করব, শ্রমিকের কল্যাণ নিয়ে কাজ করব, এবং সামনে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন ইস্যু আছে, এখানে ট্যারিফ ইস্যু আছে,
এটা নিয়ে কাজ করব। আমরা এসএমই নিয়ে কাজ করব। পোশাক শিল্প হচ্ছে লাইফ লাইন অফ দ্য ইকোনমি, সুতরাং এখানে আমরা যদি একসাথে কাজ করি আমরা ভালো করব, দেশের ইকোনমি ভালো হবে। এবার বিজিএমইএ নির্বাচনে ঢাকা চট্টগ্রাম মিলে মোট ভোটার ছিলেন 1864 জন। এর মধ্যে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিয়েছেন 1631 জন। একসাথে কাজ করতে চাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পরবর্তী প্রজন্ম যাতে যোগ্য নাগরিক হওয়ার পাশাপাশি বিশ্ব নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেদিকে গুরুত্ব দিয়ে শিক্ষা নীতিমালা তৈরি করবে অন্তর্বর্তী সরকার, যাতে পরবর্তী রাজনৈতিক সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা বাস্তবায়ন করতে পারে। এমন কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক অস্থিরতায় শিক্ষা ব্যবস্থার যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা উত্তরণের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সকলেই আমরা চাই শিক্ষার মান উন্নয়ন ঘটুক। কেন? কারণ শিক্ষা হচ্ছে, যদি এই যে বৈষম্য যদি আমরা নিরসন করতে চাই সমাজে, শিক্ষা হচ্ছে তার সবচেয়ে এফেক্টিভ বাহন। তার মাধ্যমেই আমরা বৈষম্য নিরসন করতে পারি। কাজেই এখানে আমাদের দিক থেকে কোনো রকমের এখানে আমাদের শ্রদ্ধতা থাকবে না, এখানে আত্মতুষ্টির কোনো ব্যাপার নেই। এখানে আমরা চাই আপনাদের কাছ থেকে আমরা শিখব এবং আপনাদেরকে নিয়েই আমরা এমন কিছু নীতি প্রণয়ন করব যার পরে আমরা বলতে পারি কালেকটিভলি উই হ্যাভ অ্যাচিভড সামথিং। এসএসসি পরীক্ষার পরবর্তী 3 থেকে 6 মাস সময় কাজে লাগাতে সরকার সারা দেশে কারিগরি ও দক্ষতা উন্নয়ন কোর্স চালু করেছে, জানিয়েছেন আইন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্কুলের যারা এসএসসি পাস করেছে তারাই প্রোগ্রামটা পার্টিসিপেট করবে। তাদেরকে আমরা কম্পিউটারের উপর ট্রেনিং দিব, গ্রাফিক ডিজাইনিংয়ের উপর ট্রেনিং দিব, ওয়েব ডিজাইনিংয়ের উপর ট্রেনিং দিব। এই বছর অন্তত 6000 স্টুডেন্টকে আমরা এনরোল করতে পেরেছি। এসএসসির পর যে এইচএসসি থাকবে, এইচএসসি পাস করে যারা থাকবে তাদেরকেও আমরা এনরোল করার চেষ্টা করব। আমরা যদি এই কর্মসূচিটা খুব সাফল্যমণ্ডিত করতে পারি, আমাদের 6000 শুধু খুব স্কিলড হবে না ওনারা, কিন্তু ইনিশিয়াল বা বেসিক স্কিল তো ডেভেলপ করা যাবে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় জুলাই যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিতে সরকার জুলাই আগস্ট স্মৃতি জাদুঘর করবে বলে জানিয়েছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। শনিবার বিকেলে কক্সবাজারের পেকুয়ায় চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এই গল্পগুলোর দিকে যদি তাকান তাহলে বুঝবেন যে এগুলো আমাদের জাতির জীবনের অনেক বড় বেদনার গল্প। ফলে এই বেদনা এবং বীরত্ব এই দুইটাকেই এই দুইটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই দুইটাকে আমরা আমাদের জুলাই জাদুঘরে সংরক্ষণ করতে চাই অ্যাজ এ লিভিং হিস্ট্রি, যাতে আজ থেকে 50 বছর পরে যখন আমরা থাকবো না, পরের প্রজন্ম যেন ওখানে গিয়ে জানতে পারে কি হয়েছে এবং সেখান থেকে যেন ওরা এই শিক্ষাটা নিতে পারে যে কি করা যাবে না আর বাংলাদেশে। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কেউ কেউ কুক্ষিগত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। শনিবার বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। কেউ কেউ এই অর্জনকে ব্যক্তিগতভাবে কুক্ষিগত করার চেষ্টা করছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশের গণতন্ত্রকামী মানুষ অংশগ্রহণ করেছিল, সেজন্যই 5ই আগস্ট হয়েছিল। ইতিহাসকে তার যোগ্য সম্মান দিতে হবে এবং কোন অবস্থাতেই আবু সাইদ মুগ্ধদেরকে দলীয়করণ করার চেষ্টা করবেন না। যারা এগুলো করছেন মনে রাখতে হবে তারা জাতির বীর সন্তান, তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে সম্মান করা আমাদের সকলের দায়িত্ব। দেশে ফেরির সংকট রয়েছে উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, বছরের শেষের দিকে কিছু ফেরি আসলে দেশের বিভিন্ন জায়গায় দেয়া যাবে। শনিবার দুপুরে ভোলা সফরে গিয়ে এসব কথা বলেন তিনি। ফেরির অনেক সংকট আছে, যেখানে যাত্রী পারাপার অসুবিধা হয়। আমরা যেমন মহেশখালীতে দিয়েছি, সন্দ্বীপে দিয়েছি, এখন কুতুবদিয়া চাচ্ছে। আর কিছু ফেরি আসবে এই বছরের শেষের দিকে, তখন আমরা বিভিন্ন জায়গায় দিতে পারবো। গাবতলীর হাটে এবারও এসেছে মরুর জাহাজ উট। দাম হাঁকা হয়েছে 28 লাখ টাকা।
কোরবানির পশুর হাটে নজর কেড়েছে 25 লাখ টাকার বড় গরুও, আর 3 থেকে 4 লাখ টাকায় মিলছে মহিষ। তবে এখন অনেকটাই ক্রেতা শূন্য হাট। যারা আসছেন তারা দাম যাচাই বাছাই করেই ফিরে যাচ্ছেন। ক্রেতারা বলছেন সাধ্যের সমন্বয়ের চেষ্টা করছেন তারা। সোহরাব হোসেন সম্রাটের ক্যামেরায় সাদিকুর রহমানের রিপোর্ট। কোরবানির জন্য উটের প্রতি বরাবরই আগ্রহ থাকে ঢাকার বিত্তবানদের। এবারও মরুর জাহাজ নামে পরিচিত এই পশুর দেখা মিলল গাবতলী পশুর হাটে। ঈদুল আজহা সামনে রেখে পশুর হাট না জমলেও উট ঘিরে আগ্রহের কমতি নেই ক্রেতা ও দর্শনার্থীদের। কেনা হোক বা না হোক কেউ কেউ ছবি তুলছেন উটের সঙ্গে। বিক্রেতারা বলছেন চাহিদা থাকায় গাবতলী হাটে উটের সংখ্যা বাড়ছে, আনা হচ্ছে দুম্বাও। এবার উটের দাম হাঁকা হচ্ছে 28 লাখ টাকা। দুম্বা দেখলাম, উট দেখলাম, আরো বিভিন্ন বড় বড় গরু দেখলাম। একটা ঈদের আনন্দ তৈরি হয়ে গেছে হাটে। 3 তারিখ পরের তো মানে বাজারটা বেচা কিনে ভালো হবে। উট দুম্বার পাশাপাশি কোরবানির পশুর হাটে বাড়তি আকর্ষণ বিভিন্ন নামের বড় বড় গরু। এখানে 2 থেকে 2.5 লাখ টাকার গরুর চাহিদাই বেশি। তবে এই বিশাল আকৃতির 2টি গরু যাদের নাম ভাগ্যরাজ এবং যুবরাজ, তাদের দাম হাঁকানো হচ্ছে সর্বোচ্চ 25 লাখ করে 50 লাখ টাকা। 4 বছর থেকে পালিচ্ছি, গাবতলী হাটে বিক্রি করতে নিয়ে এসেছি। 25 লাখ দাম চাচ্ছি। 2-2.5 লাখ টাকার গরুটা বেশি চলতেছে, আর ছোট ছোট ফ্যামিলির 1-1.5 লাখের ভিতরে কিনে নিতে আছে। কোরবানির হাটে গরু ছাগল ছাড়াও চাহিদা বাড়ছে মহিষেরও। বিক্রি হচ্ছে 3 থেকে 4 লাখ টাকায়। ক্রেতারা বলছেন গতবারের চেয়ে এবার পশুর দাম বেশি। ওরা ইচ্ছা মতো দাম চাচ্ছে আর কি। এখনো গরু ওই পরিমাণে আসে নাই, তো বোঝা যাচ্ছে না আসলে কিরকম হবে আর কি। অন্য গরু ওঠে নাই, পুরো আট ওই খালি 4 ভাগের 1 ভাগ ভরছে, আরো 3 ভাগ খালি আছে। পশুর সুস্থতায় হাটে মেডিকেল টিম বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মরুভূমির জাহাজ উট এখন চট্টগ্রামেও। কর্ণফুলী মৈজাটেক পশুর হাটে শৌখিন উট দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছে কৌতূহলী মানুষ। দাম হাঁকানো হচ্ছে 30 লাখ টাকা। এছাড়াও উঠেছে বড় বড় গরুও। 1 সপ্তাহ বাকি থাকলেও শুরু হয়েছে কিছুটা বেচাকেনা। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। মধ্যপ্রাচ্যের কোনো দেশ কিংবা ভারতের রাজস্থানের কোনো পশুর হাট নয় এই দৃশ্য চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মৈজাটেক গরুর হাটের, যেখানে স্থান পেয়েছে মরুভূমির জাহাজ খ্যাত 3টি উট। শৌখিন ক্রেতাদের কথা মাথায় রেখে প্রথমবারের মতো 3টি উট আনা হয়েছে এই বাজারে। উচ্চতায় 12 ফুট আর ওজন 15 মন। দাম হাঁকানো হচ্ছে এক একটি 30 লাখ করে। ওজন ধরেন 12 মন টন হতে পারে, আর দাম হয়েছে আপনার ওই পাশে যেটা গলায় মালা দেওয়া রয়েছে ওটা 35 লাখ দাম হয়েছে। এক একটার ওজন হবে, লাইফ ওজনে ধরেন 20 মন হবে। 4টে ছিল, 4টে থেকে একটা ফরিদপুর আটরশি নিয়ে গেছে 27 লক্ষ টাকা দিয়ে। বাজারে সবার আকর্ষণ ও নজর কাটছে এই ওট দেখতে দূর দূরান্ত থেকে কৌতূহলী ও উৎসুক মানুষের ভিড়। কোরবানি হাটে তেমন দেখা যায় না ওট, তাই নিজেদেরকে ওটের সঙ্গে একই ফ্রেমে বন্দি করছেন দর্শনার্থীরা। ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত জেলা যশোরের বেনাফুল থেকে আনা হয়েছে এই ওট। এখানে ওট আসছে, হ্যাঁ সামনে আসবে আমাদের দুব্বা আর ভুট্টি গরু। টিভিতে দেখছি, আমরা তো ডাইরেক্ট কোনদিন দেখাই নাই, এখন ডাইরেক্ট দেখতে পাচ্ছি, মানে খুব ভালো লাগে। চুয়াডাঙ্গা থেকে 18টি গরু এনেছেন এই ব্যাপারী। তবে সবার আকর্ষণ সাদা আকৃতির এই গরুতে। ওজন 25 মন। দাম হাঁকাচ্ছেন 12 লাখ টাকা। আছে পছন্দের লাল গরুও। মঙ্গলবার সোমবার থেকে নেওয়া হবে, এখন তো গরুর বাজার কাস্টমার নামে নেই, বেচা কিনা কয়েকটা হচ্ছে আর কি। অনেক গরু, দাম অনেক কমবে ইনশাআল্লাহ। চট্টগ্রামে এবার পশুর চাহিদা প্রায় 9 লাখ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জমে উঠতে শুরু করেছে ময়মনসিংহ বিভাগের পশুর হাটগুলো। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই হাটে পৌঁছে যাচ্ছেন খামারি ও ব্যাপারীরা। এরই মধ্যে বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড়। তবে শেষ 3 দিনে বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। পশুর স্বাস্থ্য সুরক্ষায় হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। ওবায়দুল হকের রিপোর্ট। একের পর এক পিকআপে করে আসছে কোরবানির গরু। দুপুরের আগেই বিভিন্ন হাটে পৌঁছে যাচ্ছেন খামারি ও ব্যাপারীরা। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে ময়মনসিংহের কোরবানির পশুর হাটগুলো। পছন্দের শীর্ষে মাঝারি আকারের গরু। বৈরী আবহাওয়া কিছুটা বিঘ্ন ঘটালেও থেমে নেই ক্রেতাদের আগমন। মাঝারি যে গরুগুলো, এগুলাই আমরা মানে 60 থেকে 1,20,000 মধ্যে গরুগুলো বেশি বেচাকিনি হবে। বাজার অনুযায়ী গরুর দাম অনেকটা কম আছে। আবহাওয়া তো খারাপ, এই জন্য আরো
কম কইতাছে দাম। বিভাগের অন্য জেলা শেরপুর, জামালপুর ও নেত্রকোনার হাটগুলোতেও বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড়। হাটে নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান আয়োজকরা। গরুর দাম হইতাছে 2,20,000, দাম করতেছে 1,70,000। গরুর বাজার সহনীয় পর্যায়ে ক্রেতারা কিনতে পারবে। খাদ্যর দাম বেশি, অনেক পরিশ্রম, কৃষকেরও লাভ হয় না। যারা গরু ক্রয় করার জন্য ব্যাপারী আসবে তাদের নিরাপত্তার স্বার্থে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করছি। পশুর স্বাস্থ্য সুরক্ষায় হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারির কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ক্রেতার চাহিদা মতো আমরা গরু কেনার পরে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেই, কেনার আগেও আমরা পরীক্ষা করি। আর যেগুলো গাভী গরু আছে প্রেগন্যান্সি টেস্ট, গর্ভ পরীক্ষা যেটা, এটাও করা হয়। ময়মনসিংহের কোনো বর্ডার এলাকা থেকে অবৈধভাবে কোনো গবাদি পশু যাতে না আসতে পারে এবং আমাদের দেশের খামারিরা তাদের উৎপাদিত পণ্যের যে সঠিক মূল্য পায় সেই জন্য আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত এবং সেই মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে এবছর ঈদুল আজহায় ময়মনসিংহে 159টি, শেরপুরে 41টি, নেত্রকোনায় 164টি এবং জামালপুরে 60টি স্থায়ী অস্থায়ী পশুর হাট বসেছে। আর প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে ময়মনসিংহ বিভাগে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 5,70,813টি পশু। ওবায়দুল হক, সময় সংবাদ। সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। একদিকে বন্ধ পর্যটন ব্যবসা, অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে বন্ধ সাগরে মাছ শিকার। তার উপর বৈরী আবহাওয়ায় যাতায়াত করছে না যাত্রী বা খাদ্যপণ্যবাহী কোনো ট্রলার। এতে বন্ধ আয়, চরম অর্থ কষ্টে দ্বীপবাসী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। হাতে নেই কাজ, তাই কেউ বসে আছেন সাগর পাড়ে, কেউ জেটিতে অথবা দোকানে পার করছেন অলস সময়। সেন্ট মার্টিন দ্বীপ, এই দ্বীপের বাসিন্দাদের আয়ের উৎস হচ্ছে পর্যটন ব্যবসা আর সাগরে মাছ আহরণ। কিন্তু আয়ের দুটি উৎসই এখন বন্ধ। 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপে নিষিদ্ধ হয় পর্যটক, আর এখন চলছে সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা। গেল মৌসুমে পরিবেশ রক্ষায় সরকার দ্বীপে পর্যটক যেতে দিয়েছে 2 মাস, তাও সীমিত আকারে। এতে পর্যটন নির্ভর এই দ্বীপের মানুষ পড়েছে চরম অর্থ সংকটে। তার উপর বৈরী আবহাওয়ায় খাদ্যপণ্যবাহী ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে যেতে না পারায় বাসিন্দাদের কষ্ট বেড়েছে বহুগুণ। এদিকে উঁচু জোয়ারে সাগরের পানি ঢুকেছে দ্বীপের লোকালয়ে, এতে তলিয়ে গেছে অনেক বাড়িঘর। এখন বন্ধই, চলারও অনেক কঠিন। আগে তো 3 বেলা করে মানে লত কাটকা যখন 3 বেলা বাদে 1 বেলা, এখন 1 বেলা লত হয়। আমাদের দ্বীপটা কি বাংলাদেশের অংশ? আমরা স্বাধীনতা পাচ্ছি না কেন? প্রশাসন বলছে সাগর শান্ত হলে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের জন্য দেয়া বরাদ্দগুলো দ্রুত পৌঁছানো যাবে। আমরা গত 10 দিনে আমরা সেন্ট মার্টিনে 76,000 কেজি চাল আমরা আগে পাঠিয়েছি। পাশাপাশি 100টি পরিবারকে 5,000 টাকার যে ফুড প্যাকেজ, এটি আমরা এনজিওর মাধ্যমে সেখানে সরবরাহ করেছি। তারপরেও আমরা সেন্ট মার্টিনের কথাটি আলাদাভাবে বিবেচনা করে স্পেশাল বরাদ্দ দিয়েছি এবং সমুদ্র শান্ত হলেই আমরা সেই সরবরাহ সেখানে পৌঁছে দিতে পারব। 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় 11,000। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সঙ্গে জামালপুরে বেড়েছে ভাঙন। গত 1 মাসে নদীগর্ভে বিলীন হয়েছে 4 উপজেলার 5 শতাধিক বসতবাড়ি ও কয়েক হাজার একর ফসলি জমি। সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করছেন তারা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বেড়েছে নদীর পানি, ভাঙছে তীর, বিলীন হচ্ছে ফসলি জমি ও বসত বাড়ি। উজানের ঢলে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে জামালপুরের নদ নদীতে। একই সঙ্গে বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে অনেক বাড়িঘর, হুমকিতে রয়েছে আরও বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। 4 বার ভাঙন হইল, একচুল পরিমাণ জায়গা নেই, মেয়ে সন্তান নিয়ে কই থাই কই না থাই, ধানে বাড়ি আছে, ছাপড়া তুলে আছে, যেখানে থাকবো এক চুল পরে জমিন নাই, আর কই যে ঘর তুল বাস সময় দেয়, এই সম্ভব আমার নাই, টাকা পয়সা কিছুই নাই। জায়গা জমি কিনে যে একটা ছাই বাসত বাড়ি করবো, এরকম করার মতো সামর্থ্য নাই। সবাই দিন মজুর। শত শত বিঘা জমি নদীর গর্ভে চলে বিলীন হয়ে গেছে। মসজিদও নদীতে চলে গেল, গ্রামের মানুষ এখন নামাজও পড়তে পারতেছে না। মানুষ কই যায় থাকা। আরো দ্বিতীয় কথা, আপনার বৃষ্টি বাদলে
মানুষ আন্দাবাড়ি করতে পারে না, চলাফেরা করতে পারে না। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে শুরু হয়েছে কাজ। দেওয়ানগঞ্জে ইতিমধ্যে আমরা 4টি প্যাকেজের মাধ্যমে 127 মিটার জরুরি কাজ করেছি। মাদারগঞ্জেও আমাদের একটি চলমান প্রকল্প রয়েছে 6 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ। যে সকল ভাঙন কবলিত স্থান রয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং রিপোর্ট করেছি। গত এক মাসে নদী গর্ভে বিলীন হয়েছে 4 উপজেলার 5 শতাধিক বসতবাড়ি ও কয়েক হাজার একর ফসলি জমি। সময় সংবাদ, জামালপুর। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। নদীর পর এবার মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হলো নেত্রকোনার হাওড়াঞ্চলে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মাছ রক্ষায় 28 মে থেকে শুরু হয় নিষেধাজ্ঞা, শেষ হবে 29 জুন। এ সময় দক্ষিণাঞ্চলের মতো হাওড়েও সরকারি খাদ্য সহায়তার আওতায় আনার দাবি জেলেদের। আর প্রশাসন বলছে কর্মসূচি সফল করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আলপনা বেগমের পাঠানো তথ্য, আবু সুফিয়ানের ছবি রিপোর্ট। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম ও সাগরে বছরে 2 দফা মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। প্রথমবারের মতো দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মাছ রক্ষায় হাওড়াঞ্চলে শুরু হলো একই নিষেধাজ্ঞা। 28 মে থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 29 জুন। হাওড়ের পোনা বৃদ্ধি পাবে, মাছের সংখ্যা বৃদ্ধি পাবে, মাছ পরবর্তী সময় জনগণের খাদ্য পূরণের সহায়তা হবে। এক মাছ যদি বন্ধ না রাখতো, মানে যে ছোট ছোট মাছ, ফোনা, লারি মাছের ফোনা, বিভিন্ন মাছের ফোনা মাইরে নেয়। এই উপলক্ষে নেত্রকোনার হাওড়াঞ্চলে মাইকিং করে জনসচেতনতা তৈরি করেছে প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তবে দক্ষিণাঞ্চলের মতো হাওড়েও সরকারি খাদ্য সহায়তার আওতায় আনার দাবি জেলেদের। মাছগুলো না ধরে, রেনু মাছগুলো না ধরে, আর আপনার যে টাকি, শোল, বাজার, এই সকল মাছের তো পোনা দিবে এখন, এই পোনাটা যাতে না মারে। জেলেদেরকে খাবার দাবার মেনটেন করে দিতে হবে, সরকার একটা উদ্যোগ নিতে হবে। আমরা তো চলার কোনো পাও নাই, সরকার একটা ব্যবস্থা করে দেখ, আমরা যাবো চলতে পারি। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা সফল করতে পারলে বর্তমানের চেয়ে 12 থেকে 13,000 মেট্রিক টন মাছের উৎপাদন বাড়বে। আর জেলেদের প্রণোদনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। 1 মাস আমরা যদি এই মাছ ধরা বন্ধ রাখতে পারি, তাহলে আসলে উন্মুক্ত জলাশয়ে আমাদের যে মাছগুলো হারিয়ে যাচ্ছে এগুলোর পুনরুদ্ধার করা সম্ভব। প্রক্রিয়া চলছে, যদি আমরা ব্যান পিরিয়ড কার্যকর করি তাদেরকে তো অবশ্যই আমরা সেই ক্ষেত্রে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে, নাহলে তো তাদের জীবন জীবিকা জন্য সংস্থান অবশ্যই সরকার থেকে করা হবে। নেত্রকোনায় মৎস্যজীবীর সংখ্যা 54,695 জন হলেও নিবন্ধিত জেলের সংখ্যা 47,135 জন। আর জেলায় ছোট বড় 94টি হাওর রয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা বিভাগের প্রধান অনিল চৌহান গণমাধ্যমকে জানান, কটি বিমান ভূপাতিত হলো তা আসল বিষয় নয়, বরং কেন হলো তাই গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই স্বীকারোক্তির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরকে ভারতের ইতিহাসের সবচেয়ে সফল অভিযান হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতীয় সীমান্তে সেনা সতর্কতা বাড়াতে সক্রিয় হয়েছে নৌবাহিনী ও সিভিল ডিফেন্স বাহিনী। ভারতের পেহেলগামের সন্ত্রাস হামলা থেকে শুরু হওয়া পাকিস্তানের সঙ্গে বিরোধ করায় সামরিক সংঘাত পর্যন্ত, এরপর থেকেই ভারতের যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে আসছে পাকিস্তান। যদিও নয়াদিল্লির পক্ষ থেকে কোনো স্বীকারোক্তি আসেনি, তবে এবার প্রথমবারের মতো ব্লুমবার্গে দেয়া এক সাক্ষাৎকারে সামরিক ক্ষতির বিষয়টি স্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা বিভাগের প্রধান অনিল চৌহান। অনিল চৌহান জানান, অপারেশন সিঁদুরের শুরুতে কিছুটা ক্ষতির মুখে পড়ে ভারত। এর মধ্যে কিছু যুদ্ধবিমান হারানোর কথাও স্বীকার করেন জেনারেল অনিল চৌহান। তিনি আরও বলেন, 6টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে 3টি রাফাল ভূপাতিতের যে দাবি পাকিস্তান করেছে তা একেবারেই ভুল। অবশ্য কয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। What I can say is on 7th and the initial stages there were losses, but the numbers and that's not important. What was important is why did these losses occur and what did we do after that. So we rectified tactics and then went back on 7th, 8th and 10th in large numbers to hit air bases deep inside Pakistan. তবে এই সামরিক স্বীকারোক্তির সঙ্গে পুরোপুরি বিপরীত অবস্থানে দাঁড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের ভোপালে এক সমাবেশে অপারেশন সিঁদুরকে ভারতের ইতিহাসের সবচেয়ে সফল সন্ত্রাস বিরোধী অভিযান বলে দাবি করেছেন তিনি। অপারেশন সিন্দুর
आतंकवादियों के खिलाफ भारत के इतिहास का सबसे बड़ा और सफल ऑपरेशन है। अगर तुम गोली चलाओगे तो मान के चलो জবাব গোলে সে দিয়া যায়গা। এদিকে ভারতের নৌবাহিনীও সক্রিয় ভূমিকা পালন করে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান হামলার 96 ঘন্টার মধ্যে আরব সাগরে মোতায়েন করা হয় বিমানবাহী রণতরী, সাবমেরিন ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। এর মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছে অপারেশন শিল্ড নামে মক ড্রিল। এ সময় সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে আক্রমণের সময় করণীয় শেখানো হয়। চলে উদ্ধার অভিযানের মহড়াও। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তনে সামরিক প্রস্তুতি নিচ্ছে চীন। সিঙ্গাপুরে শাংরি-লা সামিটে এমন আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এ সময় তিনি বেইজিংকে হুঁশিয়ারি দেন, তাইওয়ান দখলের চেষ্টা করলে তা হবে গোটা বিশ্বের জন্য ভয়াবহ। এ অবস্থায় এশিয়ার দেশগুলোকে সামরিক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। হেগসেথর এ বক্তব্যকে উস্কানিমূলক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছে বেইজিং। চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষাকে এবার সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে সিঙ্গাপুরের শাংরি-লা সামিটে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য পরিবর্তনের জন্য চীন বাস্তবিক অর্থেই সামরিক প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, এশিয়ায় চীনের ভারসাম্য বিস্তারের বিষয়ে বাধা দেবে না যুক্তরাষ্ট্র, তবে তাদের এশীয় মিত্রদের কেউ ভয় দেখাক তাও মেনে নেবে না ওয়াশিংটন। ন্যাটোর সদস্য দেশগুলো প্রতিরক্ষা খাতে তাদের জিডিপির 5% ব্যয় করার প্রতিশ্রুতি দিচ্ছে, এমনকি জার্মানিও। যেখানে ইউরোপের দেশগুলো এতটা ব্যয় করছে, তখন এশিয়ার গুরুত্বপূর্ণ মার্কিন মিত্ররা আরো বড় হুমকির মুখেও প্রতিরক্ষার তুলনামূলকভাবে কম ব্যয় করলে তা কোনোভাবে যুক্তিযুক্ত নয়। উত্তর কোরিয়ার হুমকিও তো উপেক্ষা করা যাবে না। চীনের কূটনৈতিক প্রতিক্রিয়াও এসেছে দ্রুত। সিঙ্গাপুরে অবস্থিত দূতাবাস এক বিবৃতিতে হেগসেথের বক্তব্যকে উস্কানিমূলক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছে। বেইজিং দাবি করে আঞ্চলিক উত্তেজনার মূল উস্কানিদাতা হচ্ছে ওয়াশিংটন। হেগসেথের ভাষণকে আগের প্রশাসনগুলোর চেয়ে অনেক বেশি কঠোর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মন্তব্য করেছে বেইজিং। হেগসেথের এই বার্তাকে স্পষ্টভাবে চীন বিরোধী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, মাত্র কয়েক সপ্তাহ আগে হওয়া 90 দিনের বাণিজ্য সমঝোতা সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে চীন। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার পরবর্তী আলোচনার সময় উভয় পক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি শুল্কের কারণে সৃষ্ট গুরুতর অর্থনৈতিক বিপদ থেকে চীনকে বাঁচাতে দ্রুত চুক্তি করেছেন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা থাকাকালীন নিয়মিত মাদক গ্রহণ করতেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর এ তথ্য। এ নিয়ে অস্বস্তিতে পড়ে ট্রাম্প প্রশাসন। মাদক সেবনের কোনো তথ্য জানেন না বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। $275 মিলিয়ন অনুদান দিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মার্কিন রাজনীতিতে ঝড় তোলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসেই পুরস্কার স্বরূপ তাকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি পরিচালনার দায়িত্ব দেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকালে মাদক নিতেন ইলন মাস্ক এমন বিস্ফোরক তথ্য নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। মাস্কের ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মাস্ক নিয়মিত সাইকেডেলিক মাশরুম, কেটামিন এবং এক্সটাসি গ্রহণ করতেন। সূত্রগুলোর মতে মাস্কের এই আসক্তি এতটাই বেড়েছিল যে তিনি প্রতিদিন প্রায় 20টি ওষুধের একটি বক্স সঙ্গে রাখতেন। টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধনকুবের মাস্ক প্রায় প্রতিদিন কেটামিন গ্রহণ করতেন। প্রতি 2 সপ্তাহেই তিনি সামান্য পরিমাণ কেটামিন গ্রহণ করার তথ্য এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন ইলন মাস্ক। 2023 সালে তার নেশার মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়। শুক্রবার ওভাল অফিসে মাস্কের আনুষ্ঠানিক বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইলন মাস্ক। এদিকে নিজের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধে
মাদক ব্যবহারের অভিযোগ সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইলন মাস্ককে একজন চমৎকার মানুষ হিসেবে আখ্যা দিয়ে তাকে নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও সাংবাদিকদের জানান। মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের মতে এক্সট্যাসি একটি শিডিউল একমাত্রা নিষিদ্ধ মাদক, যা ফেডারেল কর্মীদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে মাস্ক একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে বিবেচিত থাকলেও এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণ নিয়ম শিথিলভাবে প্রযোজ্য। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পরের সময় থাকছে লাহোরে আজ বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই, সিরিজে সান্ত্বনার জয় চায় বাংলাদেশ। ইনজুরিতে 2 সপ্তাহের জন্য বাইরে শরীফুল, অভিষেকের অপেক্ষায় খালেদ। মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। কাবা শরীফের চারপাশে তাওয়াফ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিমরা। কেউ প্রথমবারের মতো দেখছেন কাবা, কেউ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উপস্থিত হয়েছেন এই মহাসম্মেলনে। আবেগ, কৃতজ্ঞতা ও ঈমানের অনুপম এক সমাবেশে রূপ নিয়েছে পবিত্র নগরী মক্কা। পবিত্র হজের আগে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের পদচারণায় মুখর মক্কা নগরী। শনিবার ভোরে শুরু হয় তাওয়াফ। কাবা শরীফ প্রদক্ষিণ করে ইবাদতে মগ্ন হন হাজারো মুসলিম। অনেকেই প্রথমবারের মতো এসেছেন বহুদিনের আরাধ্য স্বপ্ন পূরণ করতে। আমি অনেকদিন ধরে কাবায় আসতে চাইছিলাম, এবার প্রথমবার আসার সুযোগ হলো। আমি খুব খুশি। আমি সৃষ্টিকর্তার কাছে যা চেয়েছিলাম তার অসীম দয়ায় তাই পেয়েছি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাগরিকদেরও দেখা মেলে মক্কায়। বহু বছরের পরাধীনতা ও নির্যাতন থেকে মুক্তি পেয়ে আদায় করতে এসেছেন হজ। পরম শক্তিমানের কাছে কৃতজ্ঞতা জানিয়ে নিজের মনের আশা ব্যক্ত করছেন তারা। আমরা যুদ্ধ করেছি, ত্যাগ স্বীকার করেছি, শহীদ হয়েছি, নতুন এক স্বাধীনতার মধ্যে হজ পালন করছি। এ আমাদের জন্য এক পরম সৌভাগ্য। আমরা গাজার জনগণের জন্য প্রার্থনা করি যেন তারাও বিজয় অর্জন করে এবং শান্তিতে ফিরে আসতে পারে। ইসলামী চন্দ্রবর্ষের 12তম মাসে পালিত হজ মুসলমানদের জীবনে একটি অনন্য ও বাধ্যতামূলক ইবাদত, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলিমের জন্য জীবনে অন্তত একবার পালন করা বাধ্যতামূলক। এই মহান রীতি কেবল আত্মার পরিশুদ্ধি নয়, বরং বিশ্ব মুসলিম উম্মার ভ্রাতৃত্ববোধ, সংহতি ও ঈমানের সর্বোচ্চ প্রকাশ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কুয়েতে প্রবাসীদের জন্য পারিবারিক ভিসার নিয়ম আরও কঠোর করেছে দেশটির সরকার। ভিসার শর্ত পূরণে ব্যর্থ হলে পরিবারকে দেশে ফেরত পাঠাতে বলা হচ্ছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে পরিবারসহ বসবাসরত বিভিন্ন দেশের হাজারো প্রবাসীর জন্য একমাত্র স্বস্তির জায়গা ছিল পারিবারিক ভিসা, কিন্তু এবার সেই ভিসা নীতিতে কঠোরতা আরোপ করল দেশটির সরকার। নতুন নিয়মে বলা হয়েছে, যারা 800 দিনার বেতনের শর্ত পূরণ করছেন না তাদের পরিবার কুয়েত থাকতে পারবে না। কুয়েত সরকার আরও জানিয়েছে, ভিসা অনিয়ম রোধে এখন স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা হয়েছে, যেখানে রেসিডেন্সি ও ট্রাফিক বিভাগের তথ্য মিলিয়ে যাচাই চলছে। এতে করে ভুয়া বেতন ও ওয়ার্ক পারমিট দেখিয়ে ভিসা পাওয়ার সুযোগ থাকছে না। নতুন ভিসা নীতি বাস্তবায়নে তৎপরতা শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবাসিক তদন্ত বিভাগ একাধিক প্রবাসীকে এরই মধ্যে তলব করে ভিসার স্ট্যাটাস ঠিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম না মানা হলে তাদের পরিবারকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথাও বলেছে আবাসিক তদন্ত বিভাগ। যাদের বেতন 800 দিনার তারা এখানে ফ্যামিলি আনতে পারবে। বেতন দেখা যাচ্ছে 200-300 দিনার। তাই এখন কুয়েত সরকার এ সমস্ত লোকদেরকে আইনগতভাবে ধরা হইতেছে। ভিসা নীতি নিয়ে কুয়েত সরকারের এমন কড়াকড়ি আরোপ করার উদ্দেশ্য কেবল অনিয়ম রোধ করা নয়, বরং প্রবাসীদের একটি মানসম্মত জীবন নিশ্চিত করা বলে মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে দক্ষিণ কোরিয়া বিএনপি। কোরিয়ার বিভিন্ন মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এনজামান সজল, যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবির সহ অন্যান্য আহ্বায়ক কমিটির নেতারা। এ সময় জিয়াউর রহমানের আত্মত্যাগের কথা স্মরণ করে দলটির নেতারা বলেন, জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পর্দা উঠল 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোর। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার আয়োজনে শনিবার থেকে শুরু হওয়া দুদিনব্যাপী এ উৎসবে যোগ দিচ্ছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার 20টি দেশের প্রতিনিধিরা। আয়োজনের মিডিয়া পার্টনার সময় সংবাদ। এই মুহূর্তে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। ধন্যবাদ। আমি এখন রয়েছি যুক্তরাষ্ট্রের সূর্য স্নাত এবং রৌদ্রোজ্জ্বল অঙ্গরাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডা, যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও এখন নিজের বাড়ি এবং নিজের অঙ্গরাজ্য। সেই অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায়, সেখানে সাউথ ফেয়ার গ্রাউন্ডে যে 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গায় আমি এখন রয়েছি। এই আয়োজনটি যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের আয়োজিত সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত। এখানে 5 থেকে 10 হাজার কিংবা 2 দিনের উৎসবে প্রায় 20,000-এর মতো মানুষ এখানে উপস্থিত হয় এবং এই যে এক্সপো এবং মেলা, সেটি দুপুরের পরে সেটি শুরু হয়েছে এবং সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়েছে এবং সেই উদ্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি সিনেটর, যিনি জর্জিয়া স্টেট সিনেটর, নারী সিনেটর বাংলাদেশি নাবিলা ইসলাম, তিনি উদ্বোধন করেছেন এবং অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার এবং মূল ধারার রাজনীতিবিদ, স্থানীয় মেয়র থেকে শুরু করে অনেকেই সেখানে ছিলেন। এবং এই যে 29তম এক্সপো, সেই এক্সপোতে দিন দিন কিন্তু এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন, তাদের অংশগ্রহণ বাড়ছে। 20টি দেশ এখানে অংশগ্রহণ করছে, তারা তাদের কৃষ্টি সংস্কৃতি নিয়ে হাজির হয়েছে। বিশেষ করে বাংলাদেশি নতুন প্রজন্ম যে নানা আঙ্গিকে বাংলাদেশকে এখানে উপস্থাপন করেছে, সেটি কিন্তু দেখার মতো। তো আমি কয়েকজন আয়োজকদের সঙ্গে কথা বলবো যে তারা এবারের আয়োজনটি কেমন দেখছেন। যে এইবারের যে চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি সঞ্জয় শাহ একটু আসবেন, একটু বলবেন যে কেমন চলছে আয়োজন। আমাদের খুব ভালো চলছে। আমরা অন্য বছরের নাই এবারও খুব বড় আয়োজন করছি। আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে আছেন জর্জিয়া স্টেটের প্রথম বাংলাদেশি সিনেটর নাবিলা ইসলাম সহ বিভিন্ন স্টেট সিনেটর এবং স্টেট কমিশনার এখানে উপস্থিত আছেন এবং বাংলাদেশি মানুষের সবচেয়ে উত্তর আমেরিকার সবচেয়ে বড় মিলন মেলা। শুধু বাংলাদেশি নয়, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপাল, ভুটান সহ এশিয়ার অনেকগুলো দেশের মানুষ এখানে উপস্থিত হয়। সবাই তাদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং খাদ্য এক্সচেঞ্জ করছেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো, যিনি এই যে উৎসব, সেই উৎসবের যে এক্সিকিউটিভ কমিটি, তার জেনারেল সেক্রেটারি ডাক্তার আনোয়ারুল করিম শাহিন। এখানে তো যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, একটু কাছাকাছি আসবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের বাইরে কিন্তু মেলা প্রাঙ্গণে দেখছি যে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, শাড়ি গয়না আছে এখানে, সেখানে বাইরে খাবার স্টল আছে। কতগুলো খাবার স্টল এবং কতগুলো স্টল অংশ নিচ্ছে একটু বলবেন। ধন্যবাদ সাকিব ভাই, ধন্যবাদ জানছি সময় টিভিকে আমাদের লাইভ অনুষ্ঠান সম্প্রচার করার জন্য, আর আমাদের মিডিয়া পার্টনার হিসেবে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লদিং ভেন্ডর আছে মোর দেন 54 এবং স্পন্সর আছেন 30 এবং আমাদের ফুড ভেন্ডর আছেন 20। আর যেভাবে আমরা সারা পেয়েছি, বিভিন্ন দেশের ফুড ভেন্ডররা এখানে এসেছে। অ্যাকচুয়ালি এটা গতকাল থেকে শুরু হয়েছে আমাদের গালা নাইট থেকে। আমাদের আজকে এবং আগামীকালের এই অনুষ্ঠানে লিস্ট 20,000 পিপল এখানে গ্যাদারিং হবে এবং আপনারা দেখতেছেন খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এখানে শুধু ফ্লোরিডা না, বিভিন্ন অঙ্গরাজ্য থেকে, ইভেন আরব কান্ট্রি থেকে অনেক মানুষ সমাগম হয়েছে। প্রতি বছরের ন্যায় সেম থিং এবারও কিন্তু অনেক মানুষ কিন্তু এনজয় করতেছে এই প্রোগ্রামকে। আমরা সময়টিকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যেটি শুনছিলেন যে এখন কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যিনি যুক্তরাষ্ট্রের প্রবাসী মুজা, তিনি সঙ্গীত পরিবেশন করছেন। তারপরে বলিউডের প্লেব্যাক সিঙ্গার মোনালি ঠাকুর মঞ্চে উঠবেন এবং আগামীকালকে যে রোববার শেষ দিন, সেই শেষ দিনে কিন্তু বাংলাদেশের আরেক তরুণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রয়েছেন। সবকিছু মিলিয়ে আজকের প্রথম দিনটি বেশ উৎসব মুখর এবং উপচে পড়া ভিড়ের মধ্য দিয়েই অতিবাহিত হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা।
এখন সরাসরি ছিলাম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 29তম এশিয়ান এক্সপোতে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইতালিতে ব্যতিক্রমী এক নৈশভোজের আয়োজন করা হয়েছে। স্থানীয়দের পাশাপাশি দেশটিতে বসবাসরত 34টি দেশের কয়েক হাজার অভিবাসী এই নৈশভোজে অংশ নেন। ইতালির ভেনিসের পিয়াভে পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, খাদ্য এবং সংস্কৃতি বিনিময়ের জন্য শুক্রবার ইতালির ভেনিসে একটি পার্কে নৈশভোজের আয়োজন করা হয়। খোলা আকাশের নিচে ব্যতিক্রমী এই আয়োজনে দেশটিতে বসবাসরত বিশ্বের 34টি দেশের কয়েক হাজার অভিবাসী অংশ নেন। এতে নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী খাবার রান্না করে আনেন তারা। প্রতিবেশীদের মধ্যে ভাগাভাগি করে সেই খাবার খান। এতে করে প্রতিবেশীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতা গড়ে তোলার পাশাপাশি সুসম্পর্ক গড়ে তোলা এই আয়োজনের অন্যতম লক্ষ্য। এই এলাকায় এখন সীমাবদ্ধ থাকে না, এখন যে যার মতো গ্রুপের পিকনিকের খাবার নিয়ে আসে এবং একে অপরের সাথে এটা শেয়ারিং করে। মানুষের সাথে যে কালচার বিনিময়, খাদ্য বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ একটা আচরণের সাথে আমরা কাছাকাছি যেতে পারতেছি। আয়োজকরা বলছেন এমন আয়োজন সম্পর্ক তৈরির পাশাপাশি কমাবে বৈষম্য। সময় সংবাদ, ইটালি। হংকংয়ে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ড্রাগন বোট ফেস্টিভ্যাল। শনিবার এই জমকালো আসরে অংশ নেয় ছোট বড় 46টি দল। শতাব্দী প্রাচীন এই চীনা ঐতিহ্যকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছে শহরটি। হংকংয়ের আবেরডিনে বসেছে বার্ষিক ড্রাগন বোট ফেস্টিভ্যালের জমকালো আসর। ছোট বড় 46টি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়, যেখানে পুরস্কার ছিল 12টি বিভাগে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেসরকারি সংস্থা যুক্ত হয়েছে এই ছুটে চলার আনন্দে। পেশাদারদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিতে এবার ছুটে এসেছেন নতুনরাও। সঙ্গীদের সাহায্য নিয়ে শিখছেন নৌকা চালানোর খুঁটিনাটি, শিখছেন কিভাবে দলের সঙ্গে তাল মিলিয়ে বৈঠা চালাতে হয়। প্রতিযোগীরা বলছেন দলের সঙ্গে কাজ করতে গিয়ে প্রতিদিনই নতুন কিছু শিখছেন তারা। একসময় আমরা ছন্দ বুঝতাম না, ইতিহাস জানতাম না, এখন আমরা একটি পূর্ণাঙ্গ দল, একসঙ্গে ছুটি জিতি, এটাই আনন্দ। এই প্রতিযোগিতার উৎপত্তি চীনের লিংনান অঞ্চলে হাজার বছরেরও আগে। তবে আধুনিক ড্রাগন বোট রেসিং শুরু হয় হংকংয়েই প্রায় 40 বছর আগে। চীনের খ্যাতনামা কবি কু ইউয়ান নদীতে আত্মাহুতি দিলে তাকে রক্ষা করতে নদীতে স্থানীয় খাবার রাইস ডাম্পলিং ছুড়ে দিয়েছিলেন সাধারণ মানুষ। প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিলেন নৌকায় করে। সেই ঐতিহ্যই আজ রূপ নিয়েছে আনন্দ আর একাত্মতার উৎসবে, যা ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। সাদিয়া তাসনিম, সময়। ক্রিকেটের অবনমন আর বিপিএল অব্যবস্থাপনার জন্যই বিসিবি থেকে ফারুক আহমেদকে সরানো হয়েছে। এর পেছনে দুর্নীতি কিংবা আর্থিক অনিয়মের কোনো কারণ নেই, এমন মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আইসিসির নিয়ম মেনেই তাকে অপসারণ করা হয়েছে। এক্ষেত্রে বিসিবির নিষেধাজ্ঞায় পড়ার কোনো সম্ভাবনা নেই বলেই মন্তব্য করেন তিনি। পাইপলাইনে ক্রিকেটার নেই, লোকাল স্ট্রাকচার ও ভঙ্গুর। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে মাত্র 9 মাসে কী বা করার ছিল ফারুক আহমেদের? সেই প্রশ্নের সদুত্তর খোঁজার বদলে তাকে ছেটে ফেলাকেই সমাধানের পথ মনে করেছেন সংশ্লিষ্টরা। যাদের আস্থায় বিসিবির সর্বোচ্চ চেয়ারে বসেছিলেন সাবেক অধিনায়ক, বছর না ঘুরতেই পরিণত হন তাদের অনাস্থার। ক্রিকেট পাড়ায় কান পাতলে অনেক কথাই শোনা যায়, যেগুলো যাচাই বাছাই না গিয়ে কেবল মাথাটাই ছেটে দিলেন ক্রীড়া অভিভাবক। যুক্তি একটাই, ক্রিকেটের অবনমন। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির যে রিপোর্ট, সবকিছু মিলিয়েই আমরা একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয়েছে। এবং ফারুক ভাইয়ের সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেসড। হুট করে ফারুক আহমেদের অপসারণে আইসিসির নিয়ম লঙ্ঘন হলো কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার সোজা জবাব, এনএসসি বিসিবি সভাপতিকে সরায়নি, সরিয়েছে ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক। এখানে সরকার হস্তক্ষেপের কিছু নেই। সরকার তার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু এখতিয়ারভুক্ত আছে, সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে। দুইজন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকারের আছে, সরকার সেখানে পরিবর্তন করেছে। সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি। প্রেসিডেন্টের অপসারণটা সেটার আফটার ইফেক্ট হিসেবে হয়েছে এবং বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আরেকজন নতুন প্রেসিডেন্ট এসেছে। এবং এই বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে, অনেকে বলছেন। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন
তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। ফারুক আহমেদ যুব ও ক্রীড়া উপদেষ্টার বিরাগ ভাজন হলেও লেটার মার্কস পাচ্ছে বাফুফে। স্বল্প সময়ে দেশ জুড়ে ফুটবলের যে জাগরণ তৈরি হয়েছে এজন্য বাফুফে কর্তাদের সাধুবাদ জানিয়েছেন সজীব ভুইয়া। ডেভেলপমেন্টের পথে যেতে বেশি সময় লাগে না, এটা বাফুফে ইতিমধ্যে বাফুফের নতুন নেতৃত্ব প্রমাণ করেছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রত্যেকটা স্পোর্টসকে আপনারা দেখেছেন যে সহযোগিতা করে আসছে তার সাধ্যমতো, সেটাকে বাফুফে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছে এবং তারা ফুটবলকে কেন্দ্র করে একটা নতুন উন্মাদনা, নতুন একটা আশার সঞ্চার তৈরি করতে পেরেছে। সেখানে ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে। তবে বিপিএল ব্যর্থতার যে দায় দিয়ে ফারুক আহমেদকে সরালো এনএসসি, সেই বিপিএল এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজমুল আবেদিন ফাহিম। তার ক্ষেত্রে কিন্তু ফারুক আহমেদের উপর প্রয়োগ করা থিওরি কাজে লাগায়নি ক্রীড়া পরিষদ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিসিবির দায়িত্ব নেওয়ার প্রথম দিনের সভায় নিজের কর্মপরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দিয়েছেন বোর্ড সভাপতি, যা দেখে মুগ্ধ বাকি সদস্য পরিচালকরা। শীঘ্রই আলোর মুখ দেখবে রাজশাহী ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট কাঠামোর, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। মাঠের ক্রিকেটের নিম্নমুখিতা নিয়ে আলোচনা করা হবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে বলে জানান তিনি। সাবেক বোর্ড প্রেসিডেন্ট বিপিএল থেকে আয়ের কথা বললেও মিঠু বলছেন বিপিএল থেকে খুব বেশি লাভ হয়নি। বিসিবির দায়িত্ব নেয়ার পরদিন কর্মব্যস্ত নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হোম অফ ক্রিকেটে বৃষ্টিস্নাত দিনে বোর্ড প্রধানের পদচারণা। পরিচালকদের সঙ্গে করেছেন 4 ঘন্টার বৈঠক। দীর্ঘক্ষণ সভা আগেও হয়েছে ক্রিকেট বোর্ডে, তবে এবার অনেক নতুনত্ব খুঁজে পেয়েছেন পরিচালকরা। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান প্রথম দিনেই মন জয় করেছেন বাকি পরিচালকদের। নিজে প্রেজেন্টেশন দিয়ে তুলে ধরেছেন পরিকল্পনা। এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিল, এটা আগে দেখিনি। প্লাস যেটা হয়েছে যে ওনার এটা এই কম সময়ের মধ্যে আমরা বুঝে গেলাম নানান জায়গায় যে উনি কাজ করেছেন সেই এন্টায়ার ইনপুট উনি দিতে চাচ্ছে। দুর্নীতি অনিয়ম রোধে সোচ্চার নয়া সভাপতি। আর্থিক হিসাব নিকাশ নিয়ে বোর্ডের গোপনীয়তা দূর করার ভাবনা নতুন সভাপতির। সাবেক সভাপতি বিপিএল এর টিকিট বিক্রি থেকে বড় আয়ের স্বপ্ন দেখালেও আদতে পুরো আসরে কোটি টাকার কম থাকবে বোর্ডের পকেটে। নতুন করে দল দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতার পরামর্শ। রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে 12,34,900,000 টাকা। সেল করার জন্যে যেটা হয়েছে ই টিকিট সিস্টেম ডেভেলপমেন্ট চার্জেস, ভ্যাট অন টিকিট সেল অ্যান্ড টিকিট সেল রেভিনিউ শেয়ার আমরা করেছি। টোটাল টিকিট সেল থেকে এসছে অ্যাকচুয়ালি নেট 3,35,00,000 টাকা। পাওনা আছে প্রায় 20 কোটি টাকা স্টিল টু ডিফারেন্ট স্পন্সর্স, তারপরে ইভেন কিছু ফ্র্যাঞ্চাইজি ফি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের 75 লাখ টাকা প্রফিট হবে উইথ বিপিএল। নতুন সভাপতি আইসিসিতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান দেশব্যাপী। শিগগির আলোর মুখ দেখবে আঞ্চলিক ক্রিকেট কাঠামো। দুটো পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে ইমিডিয়েটলি কিক অফ করা হবে। রাজশাহী নর্থ বেঙ্গলে একটা হবে ক্রিকেট বোর্ডের, ওইখানে অফিস বানিয়ে বানায় ডিসেন্ট্রালাইজেশন করে দেবে, যেটা আমাদের অনেক দিনের তো এতদিন পরে মনে হয় স্বপ্ন সত্যি হবে। মাঠের ক্রিকেট নিয়ে চিন্তিত সভাপতি আমিনুল ইসলাম। পাকিস্তান সফর শেষে ক্রিকেট অপারেশনসের কাছে জানতে চাওয়া হবে কেন পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। ফাইম ভাইয়ের মতো লোক একটা আছে, কিন্তু টাইম তো দিতে হবে। আপনি তো এটা স্বীকার করতে হবে যে আমাদের যে 4 জন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল তারা নেই টিমে। আমাদের এখন চেষ্টা করতে হবে যে টু ফাইন্ড আউট ওয়াই আওয়ার পারফরমেন্স গ্রাফ হ্যাজ গন ডাউন। প্রথমবারের মতো বিসিবিতে সিএফও নিয়োগের পাশাপাশি এইচআর কনসালটেন্টের মাধ্যমে রিভিউ করা হবে বোর্ডের প্রশাসনিক কার্যক্রম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিসিবির সভাপতির পদ হারানোর পর এবার ফারুক আহমেদকে নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সাবেক কোচ হাথুরু সিংহে। তাকে চাকরিচ্যুত করতে প্রক্রিয়া না মেনে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন ফারুক আহমেদ, এমনটাই দাবি করেছেন হাথুরু।
পেন্ডুলামে ঝুলছে বাংলাদেশের ক্রিকেট। গত 9 মাসে অনেক কিছুর পরিবর্তন আসলেও বদলায়নি টাইগারদের পারফরমেন্স, বরং মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যুতেই আলোচনায় দেশের ক্রিকেট। বেশ কিছু অভিযোগ সামনে রেখে ফারুক আহমেদকে বিসিবি পরিচালক পদ থেকে অপসারণ করে জাতীয় ক্রীড়া পরিষদ, যার মধ্যে রয়েছে নিয়ম বহির্ভূতভাবে হাথুরু সিংহের অপসারণের বিষয়টিও। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর নাসুমকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে হাথুরু সিংয়ের ওপর। সেই ঘটনা কেন্দ্র করেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই লঙ্কান এই কোচকে ছাঁটাই করে ফারুক আহমেদের বোর্ড। হাথুরুকে চাকরিচ্যুত করতে 2023 বিশ্বকাপ তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করেছিলেন তৎকালীন সভাপতি। তবে এই ঘটনার সত্যতা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার তদন্ত কমিটির সদস্য মাহবুব আনাম জানান, প্রতিবেদনেও এমন কোনো ঘটনার সত্যতা পাননি তারা। ফারুক আহমেদের একক সিদ্ধান্তেই চাকরি হারান হাথুরু। এখন পর্যন্ত যদি আমরা ডেফিনিটিভ প্রমাণ পেতাম তাহলে আমাদের ওই প্রতিবেদন ওটা থাকতো এবং সেটা তখনই ডিসক্লোজ হতো। মাহবুব আনামের পর ফারুক আহমেদকে নিয়ে মুখ খুললেন চান্ডিকা হাথুরু সিংহ। ফারুক আহমেদের অপসারণের একটি প্রতিবেদন নিজের লিঙ্কডইনে শেয়ার করে হাথুরু লিখেন, আমার বিদায়টি এখন এই ঘটনার একটি বড় অংশ। বিসিবি সভাপতির অপসারণের পেছনে একটি কারণ আমাকে বরখাস্ত করার প্রক্রিয়া, যেখানে বোর্ডের পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি চাই আমার কাজই আমার হয়ে কথা বলুক। স্বচ্ছতা, প্রক্রিয়া আর সম্মান সব জায়গাতেই অনেক গুরুত্বপূর্ণ। এদিকে নাসুমকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন হাথুরু। এছাড়া চাকরি ছেড়ে যাওয়া সহকারী কোচ নিক পোথাচো পরে জানান, এমন কোনো ঘটনাই ঘটেনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়ানোর পরীক্ষা লিটন কুমার দাসদের সামনে। পাকিস্তান থেকে সান্ত্বনা জয় নিয়ে ফিরতে চায় সফররতরা। লাহোরে সিরিজের তৃতীয় শেষ ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 9টায়। বিসিবিতে প্রশাসনিক রদ বদলে অন্তত একটা সুবিধা হয়েছে জাতীয় দলের। পাকিস্তান সিরিজে ভরাডুবি নিয়ে তেমন আলোচনা নেই দেশের ক্রিকেট পাড়ায়। তবুও পাকিস্তান থেকে কিছু একটা তো নিয়ে আসতে চাইবে বাংলাদেশ দল। শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়িয়ে জিততে পারলে প্রথমবারের মতো ওই দেশে টি-20 জয়ের স্বাদ। পাকিস্তানে 5 টি-20 খেলে 5টাতেই হেরেছে বাংলাদেশ। করোনার কারণে 2020 সালে একটা ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। চোটে ছিটকে গেছেন শরীফুল ইসলাম। মাত্র 14 জনের স্কোয়াডে তাই খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। অভিষেক ঘটতে পারে পেসার খালেদ আহমেদের। রিশাদ হোসেনকে বসিয়ে তানভীর ইসলামকে সুযোগ দেওয়ার সম্ভাবনাও তীব্র। আবার ফিরতে পারেন সহ অধিনায়ক শেখ মেহেদী। যদিও মূল চিন্তাটা ব্যাটিং অর্ডারকে ঘিরে। 2-1টা ক্যামিও বাদ দিলে পাকিস্তানে চূড়ান্ত ব্যর্থ টাইগার টপ অর্ডার। ভুগতে হচ্ছে দলটার দ্বিতীয় সারির পেসারদের সামনে। হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে ফেরানো হতে পারে নাজমুল হোসেন শান্তকে। যদিও সাবেক অধিনায়ক ব্যাটিং অর্ডারের কোন জায়গায় খেলবেন তা নিয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। চিন্তার কারণ হৃদয় জাকের কিংবা মিডল অর্ডারের আরেক ব্যাটার শামীম পাটোয়ারির ফর্ম। চলতি সিরিজে যেন টি-20 ক্রিকেটটাই খেলতে ভুলে গেছেন এই ব্যাটাররা। পিএসএল ফাইনাল সহ লাহোরে শেষ 3 টি-20তে আধিপত্য ছিল ব্যাটারদের। এক্ষেত্রে লিটন চাইবেন টানা 5 ম্যাচ পর টস ভাগ্যটা যেন তার পক্ষে আসে। রান চেইজের গ্যারাকোল এড়িয়ে আগে ব্যাটিং করলে হয়তো হোয়াইট ওয়াশ এড়ানোর কাজটা করে দেখাতে পারে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা টিম বাংলাদেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেশে ফুটবলের খবর। ড্র দিয়ে ট্রাই নেশন সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ফুটবল দল। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পিটার বাটলারের দল। ম্যাচের শুরু থেকে পরিকল্পিত ফুটবল খেলে বাংলাদেশ। বেশ কয়েকবার গোলের কাছে গিয়েও জাল খুঁজে পায়নি লাল সবুজ। পরে পুরো ম্যাচে বাংলাদেশের লক্ষ্যরক্ষণ দারুণভাবে সামাল দিয়েছেন রূপনা চাকমা। বেশ কয়েকবার দলকে বিপদ থেকে বাঁচান সাফজয়ী এই গোলরক্ষক। ম্যাচের যোগ করার সময় বাংলাদেশের জালে বল পাঠিয়ে এগিয়ে যায় ইন্দোনেশিয়া, তবে অফসাইডের বাঁশিতে বাতিল হয় সে গোল। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোনো দলই। র্যাঙ্কিংয়ে কয়েক ধাপে এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে চাপে রেখে ড্র করায় সন্তুষ্ট কোচ পিটার বাটলার।
মেয়েরা আজ দুর্দান্ত খেলেছে। আমরা অনেকগুলো সুযোগ মিস করেছি, না হলে ম্যাচের চিত্র বদলে যেতে পারত। তারা যেভাবে খেলেছে তা গর্বের মতো। ঋতু, মনিকা, স্বপ্না সবাই ভালো পারফরমেন্স দেখিয়েছে। এই মেয়েগুলো দিন দিন মাঠে উন্নতি করছে। তারা দেশের জন্য গর্ব। সিঙ্গাপুর ভালো দল, তবে হামজার সঙ্গে সমিত সোম যুক্ত হয় বাংলাদেশের টিম ব্যালেন্স এখন ভিন্ন পর্যায়ে। আর এই সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নেয়ার কথা জানিয়েছেন ইসা ফয়সাল। এছাড়াও ফাহমিদুল নিয়ে প্রশংসা করেছেন এই ডিফেন্ডার। লম্বা সময় পর জাতীয় স্টেডিয়ামে ফুটবলারদের অনুশীলনের অপেক্ষা আরও একটু বাড়ালো বৈরী আবহাওয়া। 24 ফুটবলার নিয়ে কাবরেরার অনুশীলন করার কথা ছিল ম্যাচ ভেন্যুতে। ভারী বৃষ্টিতে শেষ পর্যন্ত প্রথম দিনের তালিম জামালরা নিয়েছেন কিংস এরিনায়। এক হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বদলে দিয়েছে গোটা টিমের দৃশ্যপট। এবার সেখানে যুক্ত হচ্ছেন সমিত সোম। এই দুয়ের মিশেলে দুর্দান্ত একটা মধ্যমাঠ পেতে চলেছে বাংলাদেশ, যার ফলে আরও বেড়েছে দলের আত্মবিশ্বাস। আর এটা পুঁজি করেই সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নেওয়ার প্রত্যয় ফুটবলারদের। যত ভালো এগেইনস্টের টিম হোক না কেন, আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের টিমকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। হামজা ভাই আসতেছে, সোম ভাই আসছে, ফাহমিদুল আছে এবং আমাদের যারা আগের ছিল তারাও আছে। আলহামদুলিল্লাহ ওভারঅল আগের থেকে অনেক শক্তিশালী হবে মিডফিল্ডটা, আমি আশা করি। ওভারঅল সবকিছু ঠিকঠাক, আমরা সিঙ্গাপুরের সাথে ভালো কিছু করব। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরব ক্যাম্পে ফাহমিদুল নিয়ে ছড়িয়েছিল নেতিবাচক গুঞ্জন। ইতালিয়ান প্রবাসী এই উইঙ্গার এবার পা রেখেছেন লাল সবুজে। ক্যাম্পে তার 2 দিনের অবস্থানেই টিমমেটদের সঙ্গে গড়ে উঠেছে সখ্যতা। তার আচরণ আর খেলা নিয়ে প্রশংসায় মেতেছেন সতীর্থরা। অনেক ভালো সময় কাটতেছে, সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই। সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না, সে বাংলাদেশি একজন প্লেয়ার, এটাই হচ্ছে বড় পরিচয়। প্রথম ম্যাচ ড্র করলেও পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। সিঙ্গাপুরের পর হংকং ম্যাচটাও ঘরের মাঠেই খেলবে লাল সবুজ, যার ফলে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার সম্ভাবনা প্রবল। এবারের অ্যাসাইনমেন্টের প্রথম দিনই যা শিষ্যদের বাতলে দিয়েছেন হাভিয়ের কাবরেরা। সামনে আমাদের জন্য সামনে কি চারটা আছে, যে চারটা দেখানো হয়েছে যে আমরা টপে আছি। আমাদেরকে এই সামনের ম্যাচটাতে, কোয়ালিফায়ারের সামনের ম্যাচটা সিঙ্গাপুরের সাথে আমরা জিততে চাই। মানে এর পরেও আরেকটা ম্যাচ আছে, সেটাও হোমে। সো অনেক বছর পর আমরা হোমে খেলতে যাচ্ছি। সব মিলিয়ে একটা যে এনভায়রনমেন্ট আমাদের দরকার এবং যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে ফুটবলকে নিয়ে, মূলত সেটার ব্যাখ্যায় প্লেয়ারদেরকে হাবিয়ার দিয়েছে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা আর সমিত সোম না খেললেও কৌশলের পুরোটাই ঠিক করে নেবে টিম ম্যানেজমেন্ট। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়ানডেতে 2টি নতুন বলের নিয়মে আংশিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 1 থেকে 34 ওভার পর্যন্ত 2টি বলে খেলা হলেও 35তম ওভার থেকে ফিল্ডিংয়ে থাকা দল যে কোনো একটি বল নির্বাচন করে খেলবে বাকি 16 ওভার। পরিবর্তন আসতে যাচ্ছে কনকাশন সাব নিয়মেও। আন্তর্জাতিক ক্রিকেটে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির। নতুন এই নিয়ম দেখা যাবে আসন্ন বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ও ওয়ানডে সিরিজে। জুন থেকে টেস্টে ও জুলাই থেকে ওয়ানডেতে যুক্ত হতে যাচ্ছে নতুন প্লেয়িং কন্ডিশন। রিভার্স সুইং বোলিংয়ের মৃতপ্রায় শিল্পকে উজ্জীবিত করতে নতুন এক উদ্যোগ নিতে যাচ্ছে আইসিসি। ওয়ানডে ক্রিকেটে 2 বলে খেলার নিয়মে কিছুটা পরিবর্তনের আলোচনা বেশ কিছুদিন ধরেই চলমান। ওডিআইতে 2 প্রান্ত থেকে 2টি নতুন বল দিয়ে খেলা হলেও এবার সেখানে কিছুটা পরিবর্তন করেছে আইসিসি। 1 থেকে 34 ওভার পর্যন্ত 2 নতুন বল দিয়ে খেলা হলেও 35তম ওভারের আগে যে কোনো একটি বল বেছে নিতে হবে ফিল্ডিংয়ে থাকা দলকে। বাকি 16 ওভারের খেলা অনুষ্ঠিত হবে ফিল্ডিং দলের নির্ধারিত সেই বল দিয়েই। মূলত আইসিসির এই নিয়ম চালু করার কারণ হলো রিভার্স সুইং পুনরুজ্জীবিত করা। রানবন্যা থামানোর সঙ্গে বোলিংয়ের সৌন্দর্য বাড়াতেই এ পথে হাঁটার সিদ্ধান্ত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। বেশ কিছুদিন ধরে চলমান সেই আলোচনা এবার বাস্তবায়নের অপেক্ষায়। এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করে, যেখানে তারা উল্লেখ করে ওয়ানডে ক্রিকেটে 1 থেকে 34 ওভারের জন্য 2টি নতুন বল ব্যবহার করা হবে। 34 ওভার শেষ হওয়ার পর 35তম ওভার শুরুর আগে বল পরিবর্তন করতে হবে ফিল্ডিংয়ে থাকা দলকে। 2টি বলের যে কোনো একটি ব্যবহার করতে হবে বাকি 16 ওভারের জন্য। নির্বাচিত বলটি ব্যবহার হবে 2 প্রান্ত থেকে।
এদিকে ওয়ানডেতে 2 বলের নিয়মেই শুধু না, কনকাশন সাবেও আসছে পরিবর্তন। ম্যাচ শুরুর আগে প্রতিটি দলকে 5 জন সম্ভাব্য কনকাশন রিজার্ভ খেলোয়াড়ের তালিকা দিতে হবে। এদের মধ্যে থাকবেন একজন ব্যাটার, উইকেট কিপার, পেসার, স্পিনার ও অলরাউন্ডার। যদি কোনো কনকাশন রিজার্ভ প্লেয়ারও চোট পান, সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় একজন নতুন খেলোয়াড় খেলতে পারবেন। আইসিসির পরিবর্তিত এই নিয়মগুলো চালু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ দিয়েই। 17 জুন লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও আগামী 2 জুলাই কলম্বোতে শুরু হওয়া সিরিজ দিয়েই নতুন এই নিয়মের যুগে প্রবেশ করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। যদিও 2 বলের নিয়মে পরিবর্তন নিয়ে দ্বিমত আছে ক্রিকেট বিশেষজ্ঞদের। এর আগে আইপিএলেও এই নিয়ম চালু হয়। ধারণা করা হচ্ছে আইপিএল থেকেই অনুপ্রাণিত হয়ে 1 বলের নিয়ম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আইসিসি। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ। সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের বিচার কাজ। উন্নয়ন বাজেটের অপচয়ে কাঙ্ক্ষিত সুফল পায় না জনগণ। অর্থ ঢোকে একটি গোষ্ঠীর পকেটে, কঠোর নজরদারির তাগিদ। অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না, জানালেন অর্থ উপদেষ্টা। বিজিএমইএ নির্বাচনে জয়ী প্যানেল ফোরাম। সম্মিলিতভাবে দেশের পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। কাজ করবে রফতানি আয় বাড়ানোর কৌশল নিয়ে। গাবতলীর হাটে এবারও এসেছে মরুর জাহাজ উট। দাম হাঁকা হচ্ছে 28 লাখ টাকা। নজর কেড়েছে 25 লাখ টাকার গরুও। কোরবানির পশুর হাটের এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।